ইরান ইসরায়েল যুদ্ধের কিন্তু পঞ্চম দিন, এবং এই পঞ্চম দিনেও কিন্তু একেবারে দুপক্ষ তারা সমান তালে এগিয়ে চলেছেন। তারা কিন্তু কেউ কাউকেই রেয়াত করছেন না, একেবারেই তাদের মধ্যে কোনো সংযম নেই। ইরান তাদের পারমাণবিক শক্তির ভান্ডারকে ক্রমশই উজ্জীবিত করছে, এবং সে কারণেই কিন্তু ইসরায়েলের প্রথম হামলাটা ছিল তাদের ওপর। কিন্তু তারপরে ইরান ছেড়ে দেওয়ার পাত্র নয়, ইরানও কিন্তু সমান তালেই আক্রমণ চালিয়েছে ইসরায়েলের ওপর। ইসরায়েল তাদের সিংহগর্জন অর্থাৎ অপারেশন রাইজিং লায়ন থামাবে না, ইরানও বুঝিয়ে দিয়েছে তাদের পক্ষেও আত্মসমর্পণ করা সম্ভবপর নয়। ফলে গত বছরের মতো এবার আর ইরান ইসরায়েল সংঘর্ষ কয়েকদিনের মধ্যে থেমে যাবে এখন এমনটা কিন্তু মনে করা একেবারেই সম্ভবপর হচ্ছে না। কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ কবে থামবে এই বিষয়টি কিন্তু এখন একেবারে প্রশ্নাতীত, এবং তাদের মধ্যে কোনো সংযমের অভাব রয়েছে। কারণ তারা পরস্পরকে কিন্তু একেবারে লড়াই চালিয়ে যাচ্ছে, তারা পরস্পরের ঘাত প্রত্যাঘাত কিন্তু চলছেই, এবং দুদেশেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অবিলম্বে তেহরান খালির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ, প্রাণ বাঁচাতে বাংকারেই লুকিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খেমেনেই। আমরা এমনটা কিন্তু গতকালই দেখেছি, বাংকারে লুকিয়ে রয়েছেন তিনি সপরিবারে। এবং তারই পাশাপাশি ইরানের সরকারি টিভি চ্যানেলে পড়ল বম। সরাসরি সম্প্রচার চলাকালীন ইসরায়েলে হামলা, ভয়ে স্টুডিও ছেড়ে পালালেন সঞ্চালিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ছবি। পঞ্চম দিনে অব্যাহত রয়েছে জোরদার সংঘর্ষ। পঞ্চম দিনের সংঘাত থামাতে নারাজ ইরান ইসরায়েল। দুদিকেই লাফিয়ে বাড়ছে কিন্তু মৃতের সংখ্যা, আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলেছে দুপক্ষ। সাধারণ নাগরিকদের ওপর হামলা চলছে, মৃত্যু হচ্ছে বহু সাধারণ নাগরিকের, এবং তার পাশাপাশি আহত হচ্ছেন বহু মানুষ। এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে ইসরায়েলের তরফে। ইসরায়েলের হাসপাতালগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাল্টা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করছে ইরান। অবিলম্বে তেহরান খালি করতে হবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। G7 বৈঠক কাটছাট করলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। এবার কি ইরানে বড়সড় আঘাতের প্রস্তুতি আমেরিকার? এই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে পঞ্চম দিনে অব্যাহত রয়েছে জোরদার সংঘর্ষ, ঘাত প্রতিঘাত, পাল্টা প্রত্যাঘাত কিন্তু চলছেই, এবং প্রত্যাঘাত যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরান এবং ইসরায়েল কেউ কিন্তু পরস্পরকে রেয়াত করছেন না। তাদের সংঘাতের পঞ্চম দিনে আক্রমণের তীব্রতা ক্রমশ বাড়িয়ে চলেছেন দুপক্ষ। অবিলম্বে তেহরান খালির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। দুদেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এবং সাধারণ মানুষ যেমন বহু মাত্রায় নিহত হচ্ছেন, আহত হচ্ছেন বহু মানুষ। দুদেশেই লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে, আক্রমণের তীব্রতা ক্রমশই বাড়িয়ে চলেছে দুপক্ষ। সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে ইরান, এমনটাই দাবি করা হচ্ছে ইসরায়েলের তরফে। ইসরায়েলের হাসপাতালগুলিকে লক্ষ্য করে কিন্তু হামলা চালাচ্ছে, পাল্টা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে ইরান। অবিলম্বে তেহরান খালি করতে হবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। G7 বৈঠক কাটছাট করলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। এবার কি ইরানে বড় সড় আঘাতের প্রস্তুতি আমেরিকা? কারণ শুরুতে যে আক্রমণ আমরা দেখেছিলাম ইরানের পরমাণু কেন্দ্রগুলি এবং সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইসরায়েলের তরফে যে হামলা চালানো হয়েছিল, তাদের কিন্তু লক্ষ্য ছিল পরমাণু কেন্দ্র, এবং তাতে করে পরমাণু বিজ্ঞানীদের মৃত্যু হয়েছিল। এবং সেই ইসরায়েলের হামলাকে কিন্তু সাপোর্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু তাদেরকে সাপোর্ট করেছিলেন, এবং ভবিষ্যতে আরো বড় সড় প্রত্যাঘাত হতে পারে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি সম্পাদিত না হলে পর বড় সড় প্রত্যাঘাত হবে ইরানের ওপর, এমনটাই কিন্তু বলা হয়েছিল। তারপর এবার G7 বৈঠক কাটছাট করলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। এবার কি ইরানে বড় সড় আঘাতের প্রস্তুতি আমেরিকার? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, আমরা যেমনটা দেখছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু শুরু থেকেই ইসরায়েলকে সাপোর্ট করে গেছেন এবং তাকে সমর্থন করেছেন, এবং ইরানের প্রতি এই যে আঘাত হানা হয়েছে, পরমাণু চুক্তি সম্পাদিত না হলে ভবিষ্যতে আরো বড় সড় আঘাত হতে পারে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তিনি কিন্তু পশ্চিম এশিয়ার পথে হাঁটছেন। তাহলে কি এবার বড় সড় আঘাতের প্রস্তুতি আমেরিকার? কি বলবেন? বড় কিছু হবার দিকেই এটা স্পষ্ট ইঙ্গিত। কারণ G7 এর বৈঠক তিনি তাড়াতাড়ি করে তিনি ফিরে এসেছেন, এবং গোটা বিশ্বের যেগুলো পশ্চিমা শক্তি আমাদের যাদের বলি, পশ্চিমা শক্তি বরাবরই ইসরায়েলকে মদত দিয়ে এসেছে। এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠন হবার পর থেকেই মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ায় শুধু প্যালেস্টাইন নয়, অন্যান্য অনেক দেশের সাথে তাদের যে একটা পরিমূলক পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো অজানা নয়।
ইরানের সাথে সাম্প্রতিক সময়ে যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তিনি একগুঁয়ে মানুষ এবং বারবার ইরান কিন্তু স্পষ্টভাবে তাকে স্পষ্ট করা উচিত যদি যুদ্ধ বা সংঘাতে এড়িয়ে যেতে হয় যে এটি কোনো পরমাণু কর্মসূচি নয়, যেখানে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করার পর ইরানের এই পরমাণু যে প্রক্রিয়া, পরমাণু বোম বানানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে যে পাশ্চাত্যের দুনিয়া বা পশ্চিমা শক্তি আমেরিকা কোনোভাবেই অ্যালাউ করবে না, এটা স্পষ্ট। এবং এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে 1500 কিলোমিটার দূর থেকে যে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছুটছে, কেন সেখানে আকাশে প্রতিরোধ ব্যবস্থা কিছুই নেই। ফলে এখন জনবহুল অঞ্চলগুলোতে ইরানের বা তেহরানের জনবহুল অঞ্চলগুলোতে যদি টার্গেট করে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। ইরানের অভ্যন্তরের পরিস্থিতিও খুবই, সেখানে দীর্ঘদিন ধরে যে খামেনি বিরুদ্ধে সেখানে একটা লড়াই সেখানে চলছে এবং সেই যে ডিক্টেটর খামেনিকে অপসারণের দাবিতে 2023 সালে বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল এবং তার জের এখনো পর্যন্ত যে রয়েছে ইরানে সেটা তো বলাই বাহুল্য। ইতিমধ্যে পশ্চিম এশিয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, গাজা প্যালেস্টাইনকে পর এখন আমেরিকা সরাসরি ভাবে বলছে যে ইরানের হাতে পরমাণু বোমা থাকা কোনোভাবেই সেটা পশ্চিম এশিয়ার পক্ষে নিরাপদ নয় এবং পশ্চিমা শক্তি এটাকে কখনোই ভালোভাবে তারা নেবে না। তার কারণ হচ্ছে ইরান এক প্রাচীন উন্নত সভ্যতার দেশ এবং সেখানে তাদের হাতে পরমাণু বমকে কেন্দ্র করে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে একটা কর্তৃত্বের প্রশ্ন রয়েছে। ইরান নেতৃত্ব দেয় সেখানে এবং শিয়া সম্প্রদায়ের যে মুসলমানদের ক্ষেত্রে ইরানের একটা অবিসংবাদিত নেতৃত্ব রয়েছে এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ইরান যে অনেক উন্নত মানের ক্ষেপণাস্ত্র তারাও তৈরি করে রেখেছে, ব্যালিস্টিক মিসাইল, সেটা তো ইতিমধ্যে প্রমাণিত। ফলে এখন যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধ যদি ওখানে লেগে যায় সেটা একটা সত্যিই মহাযুদ্ধের পরিস্থিতি তৈরি করবে। গোটা বিশ্ব এই মুহূর্তে খুবই আতঙ্কিত এবং এটাকে কিভাবে এর থেকে বের করে নিয়ে আসা যায় এবং ইরানের আয়াতুল্লাহ খোমেনি এবং সেই রেজিমকেও কোনো একটা জায়গায় বুঝতে হবে যে পরমাণু শক্তি একমাত্র বিকল্প না, মানে আগে অন্যকে বুঝে নেওয়ার ক্ষেত্রে পরমাণু শক্তি একটা হতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি হচ্ছে মানুষের জীবনযাপনের যে গ্যারান্টি এবং যে সমৃদ্ধি, এটাই তো মানুষের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা। গণতন্ত্র চায়, ইরানও চায়, পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গণতন্ত্র চায়, মুক্তভাবে বেঁচে থাকতে চায়, কিন্তু সেই বিষয়টাকে যদি আমল না দেওয়া এবং এইভাবে যদি যুদ্ধে জড়িয়ে যায়, আমি বলছি না যে সেটাকে ইরানি একমাত্র হচ্ছে দায়ী। ইসরায়েলের যে সম্প্রসারণবাদী একটা নীতি কাজ করে বা পশ্চিমা শক্তি বা আমেরিকা সেইগুলোকে যে চরমভাবে মদত দেয় ইসরায়েলকে, প্রত্যেকেই জানে যে ইসরায়েলের পেছনে আমেরিকা এবং এন্টায়ার পশ্চিমা শক্তি এই ক্ষেত্রে রয়েছে এবং তারা যতটা করলো আলটিমেটলি ইসরায়েলের পক্ষে ইরানকে পরাভূত করা খুব ডিফিকাল্ট এবং তাতে যে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি হবে। গতকাল আমরা একটা দেখেছি যে সেখানে ইরানিয়ান সরকারি টেলিভিশন মাধ্যমে সেখানে লক্ষ্যবস্তু হয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলা চলছে এবং একজন সঞ্চালিত ছিলেন, তাকে দেখলাম লাইভ চলাকালীন সে বেরিয়ে গেছে। গোটা বিশ্বে এই ছবিটা অত্যন্ত ভাইরাল হয়েছে। পরিস্থিতি এর থেকে অনুমান করা যায় সম্পূর্ণ যে তেলের উপর যে দেশগুলো ভাসছে সেই জায়গায় একটা এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং ধীরে ধীরে ইরানকে কবজা করার একটা প্রচেষ্টা রয়েছে। পশ্চিম এশিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠিত হয় বলা যায় বিশ্বে অনেকটাই কিন্তু পথ প্রশস্ত হবে এবং কার্যত ইরান এখন কিন্তু কার্যত একা, মানে তার পেছনে যতই হোক, আমরা গতকাল দেখছিলাম আমি যে চীন এবং রাশিয়ার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে তার পাশে থাকার বিবৃতি রয়েছে কিন্তু কোনোভাবেই হচ্ছে আমেরিকাকে দায়ী করে যে ইরানকে পাশে তারা শক্তিশালী ভাবে রয়েছে এবং এর মোকাবিলা করার জন্য তারা সর্বতভাবে ইরানকে সাহায্য করবে, এরকম কোন প্রতিশ্রুতি কিন্তু ইরান কোন দেশ থেকে আদায় করতে পারেনি। এবং ভারতের সাথে ইরানের সম্পর্ক খুব ভালো। এই যুদ্ধ মানে যদি লেগে যায় এবং পুরোপুরি যুদ্ধের দিকে এটা যায়, সেটা গোটা বিশ্বের জন্য এটা কিন্তু একটা খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি করবে।
এটা কখনোই কাম্য নয়, কিন্তু আরো বেশি সচেতন হয়ে দুপক্ষকেই যাতে এক্সক্যালেট করতে পারে যুদ্ধ, সেই জায়গা থেকে একটা আলোচনার আসা উচিত। ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে অবশ্য বলছেন যে 60 দিন সময় দেওয়া হয়েছিল, ইরান কিছুতেই এই এর সাথে মানতে চাইছে না। সামগ্রিক বিশ্বের পরিস্থিতির কথা চিন্তা করে ইরানের সাথে মানে আমেরিকা এবং শক্তির বৈঠক হওয়া উচিত, এবং যেভাবেই হোক বিশ্ববাসীকে কনভিন্স করা উচিত যে কোনো শান্তিপূর্ণ কাজে বা অন্যান্য উন্নয়নের প্রশ্নে হয়তো পারমাণবিক ব্যবহার হচ্ছে, মানে সত্যিই পারমাণবিক ব্যবহারের ক্ষেত্রে যখন সে সই করেছে নিরস্ত্রীকরণের বিষয়, তখন সেটাকে একটা মান্যতা দেওয়া উচিত। নচেত এত যুদ্ধ এবং ধ্বংসের একটা পরিস্থিতি তৈরি হবে, যে পশ্চিম এশিয়ার যার একটা প্রভাব বিশ্বব্যাপী পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এটা এখন আশঙ্কা করা হচ্ছে যে ইরানও যেহেতু অনড় একটা অবস্থান নিয়ে চলেছে এবং তারা পাল্টা প্রত্যাঘাত দেওয়ার জন্য বারবার তারাও হুমকি দিয়ে যাচ্ছে। একেবারেই তাই। সুজিত, এখানে একটা প্রশ্ন আপনাকে আমি রাখবো, সম্ভাবনা থেকে যাবে। সুজিতে একটা প্রশ্ন রাখবো, সেখানে অনেক বিশেষজ্ঞ কিন্তু আবার দাবি করছেন যে শুধুমাত্র পরমাণু অস্ত্র ভান্ডার বিষয় নয়, ইসরায়েলের যে 46 বছরের যে শাসন, সেই শাসনকে নাকি সরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল এরা সকলেই প্রত্যক্ষভাবে বিষয়টিকে স্বীকার করছেন না, কিন্তু এই বিষয়টি অনেক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন যে এটাও তার একটি কারণ হতে পারে যে ইরানের যে 46 বছরের ইসলামিক শাসন, সেই শাসনকে শেষ করে দিতে চাইছেন এরা। এটা ঠিক মানে ঠিক কথা, তার কারণ 1980 সালে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল, সেখানে আয়াতুল্লাহ খমেনি এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সেটা ইরানের সামগ্রিক প্রায় মানে প্রচুর সংখ্যাগরিষ্ঠ জনগণের একটা আশা আকাঙ্ক্ষা সেই সময় বাস্তব ছিল, এবং ইরানে অনেক মধ্যমপন্থী, সমাজতান্ত্রিক, বামপন্থী তারাও এই ইসলামিক রেভলিউশনকে সেই সময় সমর্থন দিয়েছিলেন। এবং তারপরে যতই গেছে সেখানে ইসলাম শাসন সেখানে যেভাবে কায়েম হয়েছে, এবং বিশেষ করে রেভলিউশনারি গার্ড তারা যেভাবে আর কি মানে সেখানে পরিস্থিতি তৈরি করেছে, গণতন্ত্রের পথে হাঁটতে পারেনি। তার আগে এটার খুব জোরালো সম্ভাবনা আছে যে সেখানে খমেইনিকে সরিয়ে দিতে পারলে, আগে তো ইরানের সাথে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বিশেষ করে যখন শাহ পাহলভি ছিল হচ্ছে 1980-র আগে ইরানের শাসক, সেই সময় ইরানের যে পরিস্থিতি পাশ্চাত্য সংস্কৃতির সাথে প্রাচ্যের সংস্কৃতির একটা অদ্ভুত মেলবন্ধন তখন একটা তৈরি হয়েছিল, এবং উন্নয়নের পথে এগিয়েছিল, এবং মহিলাদের যে শিক্ষার হার এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যে অগ্রগতি, সেটা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। একেবারেই তাই সুজিতা, সুতরাং এই সম্ভাবনাটাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইরানে প্রাথমিক দিকে শুক্রবার যে হামলা হয়, তাতে করে কিন্তু যে টার্গেট দেওয়া হয়েছিল, ইসরায়েল যে বক্তব্য রেখেছিল তাতে পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে, তাই সে কারণেই পরমাণু অস্ত্র ভান্ডার এবং সামরিক যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রে কিন্তু আঘাত হানা হয়েছিল, এবং তার প্রত্যুত্তর দিয়েছে ইরান। ইরান কিন্তু তারা জানাচ্ছে যে তারা পরমাণু অস্ত্র তৈরি করছে না, তবে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে, এবং তারা শুধুমাত্র ইউরেনিয়ামের বিশুদ্ধতা বাড়িয়েছে, কিন্তু তাতে আশঙ্কিত হবার কিছু নয়। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন, এবং তারা কিন্তু আঘাত করেছে পরমাণু শক্তি কেন্দ্র এবং সামরিক যে কেন্দ্রগুলোতে, এবং তারপর থেকে কিন্তু চলছে এই ঘাত প্রত্যাঘাতের পালা। ইতিমধ্যে 5ম দিনে পড়েছে তাদের এই সংঘাত, এবং আক্রমণের তীব্রতা কিন্তু ক্রমশই বাড়িয়ে চলেছে দুপক্ষ। অবিলম্বে তেহরান খালির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। দুদেশেই লাফিয়ে লাফিয়ে কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে আহতের সংখ্যাও। পশ্চিম এশিয়ার আকাশে এখন যুদ্ধের মেঘ। প্রাণ বাঁচাতে বাংকারে লুকিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি। পুত্র মোস্তাফা সহ পরিবারের সবাই রয়েছেন বাংকারে। সাধারণ মানুষের জীবন বিপন্ন, এবং সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ছে আহতদের সংখ্যাও। আপনাদেরকে আরো একবার জানাবো, ইরান ইসরায়েলের সংঘাতের 5ম দিনে নানান সম্ভাবনার বিষয় কিন্তু থাকছে। আক্রমণের তীব্রতা ক্রমশই বাড়িয়ে চলেছে দুপক্ষ।